দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্রমিকের দিন। পহেলা মে শ্রমিক কিষাণের বিজয় নিশান উড়ানের সংগ্রামী ইতিহাসের দিন, প্রাণ খুলে নিজেদের অধিকার আদায়ের কথা বলার। মে দিবসের ৮ ঘন্টা কাজের দাবি ছিল প্রকাশ্যে, কিন্তু এর অন্তরালে ছিল শোষণ মুক্তি আকাঙ্ক্ষা। দিনে দিনে যত শোষণ, অবহেলা আর বঞ্চনা গ্রাস করেছে শ্রমিক শ্রেণীকে, তার বিরুদ্ধে শতবর্ষী স্লোগানে মুখর শ্রমিকরা। শোষণ আর বঞ্চনার শৃঙ্খল ভেঙে দাবি আদায়ের দিনটি পালন করা হচ্ছে নানা কর্মসূচির মাধ্যমে। সেখানে উঠে এসেছে স্থায়ী মজুরি কমিশন, ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষা, ন্যূনতম শ্রম নির্ধারণ, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি। স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন। আজকে আলোচনার জন্য শ্রমিকের দিনে আমি আমন্ত্রণ জানিয়েছি ৩ জন অতিথিকে। শুরুতে রয়েছেন সাদিকুর রহমান শামীম, সাধারণ সম্পাদক, গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র। রয়েছেন মোশরেফা মিশু, সভাপতি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। আরও রয়েছেন মোহাম্মদ নাহিদুল হাসান নয়ন, সাধারণ সম্পাদক, সম্মিলিত শ্রমিক ফেডারেশন। ৩ জনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যেহেতু পরিচয় করালাম শামীম ভাই আপনার কাছে, সেইটা যে আমি শুরুতে বললাম যে শোষণ, বঞ্চনার অধিকার, এবং আজকে শ্রমিকদের প্রাণ খুলে তার অধিকার বলার দিন। এই দিনটাতে সারা বছরই তারা বলবে, কিন্তু বিশেষ এই দিনটির একটু গুরুত্ব রয়েছে, ইতিহাস রয়েছে, সেটা আমরা জানি। আমরা সবাই আপনারা জানি যে মে দিবসে কেন হয়েছিল, কি হয়েছিল। আমি ওই আলোচনায় যেতে চাই না। আমি জানতে চাচ্ছি যে ধরেন মে দিবস কি শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকছে কি না? গত কয়েকটা মে দিবসের চিন্তা করে আপনি এটা উত্তরটা দিয়েন। সেই সাথে বলবেন যে মানে যেখানে হয় কি প্রতিদিন এই দিবস আসলে একটা গাল ভরা অনেক কথা হয়, অনেক প্রতিশ্রুতি হয়, অনেক দেয়া নেয়ার আলোচনা হয় যে আমরা এই পাচ্ছি, আমরা এই দিচ্ছি, এই হচ্ছে অবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে স্বাধীনতার পর থেকে যতগুলো মে দিবস এসেছে, ঠিক শ্রমিকের দাবি কতগুলো দাবি এই পর্যন্ত আপনারা কতগুলো দাবি পূরণ করতে পেরেছেন এই 54 বছরে? ধন্যবাদ। প্রথমত মে দিবসে সকলকেই শুভেচ্ছা। জি, আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আমি বলছি। প্রথমে যে বিষয়টা বলতে চাই যে মে দিবস কি শুধু আনুষ্ঠানিকতা কিনা? হ্যাঁ, এক বিবেচনায় এটা শুধু আনুষ্ঠানিকতায়। একটা দিক যদি আমরা বিবেচনা করি, ধরেন প্রত্যেক মে দিবসেই সরকার একটা বিরাট প্রতিশ্রুতি দেয়, সেটা গণ অভ্যুত্থানের আগের সরকার হোক আর গণ অভ্যুত্থানের পরের সরকার হোক, প্রতিশ্রুতি থাকে। এবং এইটার একটা সব জায়গায় একটা মিল আছে। দেখবেন যে আগের গণ অভ্যুত্থানের আগের সরকারও বলছে যে মালিক এবং শ্রমিকের সম্পর্ক হলো বাই বাই সম্পর্ক, কিন্তু সারা দুনিয়ায় না, বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো শ্রমিক মালিকের ভাই না। বলা হয় ভাই ভাই সম্পর্ক। সম্পর্কটা কি? ভাই ভাই সম্পর্ক, মালিক শ্রমিক সম্পর্ক, মালিক শ্রমিক সম্পর্ক। আচ্ছা, এবং এটারে আমি আর একটু বাড়ায় বলতে চাই, সেটা হলো মালিক শ্রমিক সম্পর্কেরও কিছু ধারাবাহিকতা থাকে, কিন্তু বাংলাদেশের গার্মেন্টসের মালিক শ্রমিক সম্পর্কও নাই, সেই দাস মালিক আর দাসের সম্পর্কে পরিণত হয়েছে। আপনি যদি ধরেন যে আন্দোলনটার কারণে আজকে এই দিবসটা আমরা পালন করতেছি, সেই সময়ে জোর করে করানো হইতো। আচ্ছা, আর এখন ব্যবস্থাটাই স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ব্যবস্থাটাই এমন হয়েছে যে আমাকে জোর করতে হয় না, আমি স্বেচ্ছায় মালিকের কাছে বলি যে আমাকে আরো বাড়তি কাজ করানো হোক। কারণ মজুরি আমাকে ৮ ঘন্টার জন্য যা দেওয়া হয় ও দিয়ে আমার 15 দিন তো 10 দিনের বেশি চলে না। ওভারটাইম করতে চাচ্ছেন? হ্যাঁ, মজুরিটা আমাকে এমনভাবেই স্বাধীনতার পর থেকে নির্ধারণ করা হচ্ছে, বিশেষত গার্মেন্টস সেক্টরে মজুরিটা এমনভাবে নির্ধারণ করা হচ্ছে যে আমি স্বেচ্ছায় মালিকরে বলতেছি যে আমি আরো বেশি সময় তোমার এনে কাজ করতে চাই, কারণ আমাকে বেঁচে থাকতে হবে। সেই জন্য আমি ওভারটাইম করতে আগ্রহী। সেইটাই দেখবেন মালিকরা নানা কৌশলে 8 ঘন্টাটা 10 ঘন্টা বাধ্যতামূলক শ্রমের জায়গায় নিয়ে যাচ্ছে। অনেক যে আপনি সোয়েটারে দেখবেন 12 ঘন্টা জেনারেল ডিউটি। আচ্ছা, ওই নিয়ে ওভারটাইমের আলাদা ইয়া নাই। জিজ্ঞাসা করলে বলবে যে না, বেতন একটা ধরা আছে, এটার সাথে ওভারটাইম প্লাস করে আমরা একসাথে এটা দিয়ে দিচ্ছি। কিন্তু সেটা কোনো দিনই হয় না। ওভারটাইম তো আমি আমার ইচ্ছা মতো করবো, আমার শরীর বা স্বাস্থ্য কুলাইলে আমার প্রয়োজন অনুযায়ী আমি করব। আমাকে জিজ্ঞাসা করতে হবে যে এরপরে 8 ঘন্টার পরে আমি বাড়তি কাজ করতে চাই কিনা। কিন্তু গার্মেন্টস সেক্টরে এটা মোটেই তো জিজ্ঞাসা করা তো না। ছুটি চাওয়ার যে চেষ্টা করলে আমি তো ওইখানে চাকরিতে থাকতে পারবো না। ছুটি চাওয়ার চেষ্টায় মানে 8 ঘন্টা কাজ করার পরে আমি আমার ইচ্ছা মতো ওভারটাইমটা করবো।
আইনগতভাবে। সেখানে ছুটি যদি আমি একদিন চাইতে যাই সেইখানেই তো আমার চাকরি থাকে না। তার মানে জেনারেল ডিউটিটাই আপনি নিয়ে যাচ্ছেন হলো 12 ঘন্টায়। ছুটি চাওয়া তো আপনার মানে নৈতিক অধিকার, আপনার মৌলিক অধিকার ছুটি। আমি ওভারটাইম তো 8 ঘন্টার পরে যদি আমি কাজ করি সেটা আমাকে জিজ্ঞাসা করতে হবে যে হলে আমি করব কিনা, আমার জি ইচ্ছাটা নিতে হবে। কিন্তু কি ইচ্ছা তো দূরের কথা, আমি যদি কোনো কারণে মাসের কোনো এক সময় বলি যে বলে আমি আজকে করতে পারবো না, তাইলেই আমার চাকরির উপরে হুমকি। আগেই আমি যে কথাটা বলছি যে 54 বছরের উন্নতি কোথায়? উন্নতি তো হয়েছে, পিছনের দিকে গেছে। উন্নতি মালিক শ্রেণীর হয়েছে। আচ্ছা, 2-3টা লাইনের কারখানা দিয়ে তারা গ্রুপ কোম্পানি হয়েছে, উন্নতি তো হয়েছে। গার্মেন্টস সেক্টরে উন্নতি হয়েছে, কিন্তু সেই উন্নতি মালিকদের হয়েছে, সরকারের হয়েছে, সরকার দলীয় লোকজনের হয়েছে, কিন্তু গার্মেন্টস শ্রমিকদের উন্নতি হয় নাই। আমি তো একজন গার্মেন্টস শ্রমিক, কারখানা সরাসরি গার্মেন্টস শ্রমিক। আচ্ছা, আমি যখন 89 সনে কারখানায় ঢুকি, জি আজকে থেকে আমি যে কারখানায় অল্প কটা মেশিনের কারখানায় আমি ঢুকছি, সেই কারখানায় এখন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আমার সহকর্মীরা এখনো ওই কারখানায় কাজ করতেছে, তারা এখন পর্যন্ত আগের মতোই আছে। জি সুরাব ভাই আগের মতো ওই একটা শার্ট দিয়ে হইলো 6 মাস, 1 বছরের উপরে চালায়, কারণ 2টা শার্ট সুরাব ভাই কিনতে পারে না। আমার সহকর্মী, এই জন্য নামটা বললাম। কিন্তু মালিকরা কারখানা থেকে কারখানা বাড়ছে, হেড অফিস বাড়ছে। আগে হেড অফিস ছিল না, আমাদের কারখানার ভিতরেই হেড অফিস ছিল, সাইডে হইলো সেটা করতো। সেই জায়গায় পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের শ্রমিকের পরিবর্তন হয় নাই। আপনি আজ পর্যন্ত দেখবেন যে একটা সিস্টেম আছে, দুনিয়ার ইউনিয়ন আছে গার্মেন্টস সেক্টরে, আপনার দেখা মতো বা ওনারাই নিয়ে আছে। আজ পর্যন্ত কোনো ইউনিয়নের নির্বাচন দেখছেন? তাইলে আমাকে কথা বলতে হইলে মালিকের ভাষায় কথা বলতে হবে, উনি যা শিখাই দেবেন তাই বলতে হবে, এর বাইরে কথা বলার কোনো রাইট আমার না। আসবো, আমি একটু যেতে চাই মোশাররফ ইস্যু, সেটা একটু বলবেন যে মালিকের ভাষায় কেন কথা বলতে হবে? আপনি তো শ্রমিক, আপনি তো শ্রমিকের ভাষায় কথা বলবেন, সেই বিষয়ে যদি আপনি একটু বলবেন। সেই সাথে যেটা বললেন যে শামীম ভাই, যে সম্পর্ক মালিকের সাথে যে ভাই ভাই সম্পর্কের কথা বলা হয়, আসলে সেই সম্পর্ক নেই। দাসের সম্পর্ক, যে শব্দটা আমরা বহু আগে একসময় ব্যবহার করেছি, এখন দাস ওইটা নাই কিন্তু সেটা আজকে বললেন, তো এখন ওই জায়গাটা আপনি একটু। আচ্ছা, আপনি শামীমকে যে প্রশ্নটা করেছেন সেটা সেখান থেকে আমি শুরুটা করতে চাই। একটা হলো যে মে দিবস, এটা কি শুধু আনুষ্ঠানিকতা কিনা? জি, আমি খুব স্পষ্ট করে বলতে চাই আনুষ্ঠানিকতা হওয়া উচিত না, 1। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা আনুষ্ঠানিকতা হয়ে যায়। আমরা কিছু কিছু মানুষ আমরা চেষ্টা করি এটাকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে আটকে না রেখে সত্যিকার অর্থে যে আকাঙ্ক্ষা থেকে এবং যে দাবি নিয়ে 139 বছর হলো মে দিবসে যেটা হলো, সেই দাবিটা এবং সেই পরিবেশটা আসলে আমার কর্মক্ষেত্রে আমরা পাচ্ছি কিনা। প্রধান দাবি ছিল কিন্তু 8 ঘন্টা শ্রম, কিন্তু পাশাপাশি উন্নত জীবন, উন্নত কর্মপরিবেশ, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আজকে বাংলাদেশে আপনি দেখুন যে স্বামী যে কথাটা বলেছেন যে আপনি কিন্তু এখানে 8 ঘন্টা কর্মদিবস ইভেন বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে নাই, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে উন্নত জীবন, গার্মেন্টস শ্রমিকদের আবার কোথায় উন্নত জীবন, উন্নত কর্মপরিবেশ? কিসের উন্নত কর্মপরিবেশ? আপনি রানা প্লাজার দিকে দেখুন, আপনি তাজরিনে দেখুন, এগুলো তো আছে। এছাড়াও যে সমস্ত কারখানাগুলো আছে, এই কারখানাগুলোতে অত্যন্ত অমানবিক একটা কর্মপরিবেশ এবং কোনো নিরাপদ কর্মপরিবেশ না এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ না, এটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই। আপনি আরেকটা কথা বলেছেন যে আসলে মালিক শ্রমিক ভাই ভাই যেটা হয় কিনা, আসলে মালিক শ্রমিক কখনো ভাই ভাই হতে পারে না, এটা ইটস র্যাটরিক, এটা শুধুমাত্র একটা স্লোগান, শুধুমাত্র একটা বাকওয়াস, সিম্পলি বাকওয়াস। মালিক এবং শ্রমিক দুজনের ইন্টারেস্ট ভিন্ন, দুজন দুটো ক্লাসকে বিলং করে। আমি যদি ফিলসফিক্যালি দেখি, আমি যদি পলিটিক্যালি দেখি, আমি যদি কালচারালি দেখি, তাহলে সব ইকোনমিক্যালি দেখি, সব অর্থে মালিক এবং শ্রমিক দুজন কোনোভাবেই ভাই ভাই না। তাহলে কি আপনি বলবেন যে তাহলে আপনি শ্রমিকদের সংগঠক হিসেবে আপনি কি চাইবেন যে কারখানার মধ্যে সবসময় আমি একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখি যেহেতু ভাই ভাই না? নো, এই জন্যই আইন হয়েছে, শ্রম আইন হয়েছে, কারখানা আইন হয়েছে, আমাদের সংবিধানেও, আগে সংবিধানের কথা বলছি, সেখানেও শ্রমিকদের অধিকারের কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে যে ধরুন যে আপনার যে
ইন্টারেস্টের ক্ষেত্রে যে আপনার কনফ্লিক্ট হবে, দ্বন্দ্ব যে হবে, আপনার স্বার্থের যে দ্বন্দ্ব যেটা হবে, সেইটা আপনি কিভাবে মীমাংসা করছেন তার উপর কিন্তু ডিপেন্ড করে যে আপনার কারখানায় কতটুকু গণতান্ত্রিক পরিবেশ আছে। এক, দুই নাম্বার হচ্ছে শ্রমিককে আপনি কিভাবে দেখছেন। আপনি যদি শ্রমিককে আপনি যদি ভাই ভাই না, কিন্তু আসলে যেটা হচ্ছে আমরা পরিষ্কারভাবে দেখছি ভাই ভাই, এটা তো আমি আগেই বলেছি রেটরিক, এবং এটা তো কোনো এরকম কোনো বাস্তবতাই নেই, বরং এই শ্রমিকদেরকে শুধু দাস নয় কৃত দাসের মতো করে ব্যবহার করা হয়। এই যুগে এসেও 2025 সালে এসেও আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টস শ্রমিক এবং অন্যান্য সেক্টরে যদি আমরা দেখি, আপনি যদি চা শ্রমিকদের দেখুন, চাতা শ্রমিকদের দেখুন, যাই হোক আপনি গার্মেন্ট নিয়ে বলছেন, আমি এখানেই থাকি, তাহলে কিন্তু কৃতদাসের মতো কিন্তু ব্যবহার করা হচ্ছে। তাহলে আসলে প্রবলেমটা এই যে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সব শ্রমিক নিয়ে কথা বলতে পারেন, সব শ্রমিকরা কথা বলতে পারেন, আপনি চাইলে পারে না, রাইট, আমি সেটা বলছি। এখন ধরুন যে প্রাতিষ্ঠানিক শ্রমিকদের মধ্যে সবচেয়ে বড় সেক্টর বাংলাদেশে কিন্তু গার্মেন্ট, তাই না? এখন এখানে গার্মেন্ট এখানে একটা বড় 84% এটা ফরেন কারেন্সি এখানে আসছে। শ্রমিকরা আজকে দেখা যাচ্ছে ন্যাশনাল ইকোনমিতে কিছুটা কন্ট্রিবিউট করছেন, ইভেন গ্রামীণ অর্থনীতিতেও কিন্তু কন্ট্রিবিউট করছেন। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই শ্রমিককে তাহলে আপনি কিভাবে দেখবেন? সে তো আপনার ভাই না, আমিও তো বলছি যে সে আসলে ভাই তো হতে পারছে না। তাহলে আমি এটা শেষ করে ফেলি, আমি বলছি যে তাহলে আপনি যদি আপনার যখন স্বার্থের দ্বন্দ্ব শুরু হবে, কনফ্লিক্ট যখন শুরু হবে, আপনি আইন আছে, আপনি আলোচনায় বসুন, তার সাথে আলোচনায় বসে আলোচনার মাধ্যমে আপনি সমঝোতা করে আপনি মীমাংসা করুন। সেটা না করে আপনি যে আচরণ করছেন সেটাই হচ্ছে কৃতদাসের মতো আচরণ তার সাথে আপনি করছেন। আসবে আপনার কাছে আমি নাহিদুল ইসলাম নয়ন, আপনি একটু বলবেন যে আপা বা যে কথা বললো যে আপনার রানা প্লাজা ধস বা তাজরিন ফ্যাশনস যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা তার আলোচনা এসেছে, সেই সূত্র ধরে একটু বলবেন যে এই দুর্ঘটনার বিচার শেষ পর্যন্ত আপনারা কতটুকুন পেয়েছেন, আর এইভাবে বিচার যদি ওইভাবে না পান, না হওয়ার যে প্রভাব, সেই প্রভাব শ্রমিকদের উপর কতটুকু পড়ে? ধন্যবাদ। আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশে এবং বিদেশে যে সকল শ্রমজীবী মানুষ আছে সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটা বলেছেন, আসলে আজকে শুধু তাজরিন এবং রানা প্লাজা না, আমরা আরো অনেক ঘটনা ঘটেছে, এক্সপেক্ট্রামের কথা বলি, চৌধুরী নেটওয়ার্ক কথা বলি, এই জায়গাগুলোকে যদি আমরা চিন্তা করি, বা হাশেম ফুডের কথা বলি, আমরা নিমতলির অগ্নিকাণ্ডের কথা বলি, এবং আপনাদের খুব কাছাকাছি ঘটনা আমাদের এখানে যেটা হয়েছিল এই যে বেলি রোডের কথা যদি আমরা বলি, দেখেন প্রত্যেকটা দুর্ঘটনার সাথে শ্রমিকের জীবন এবং শ্রমিকের অঙ্গহানি এবং শ্রমিকের কষ্ট। এবং আমরা এই জায়গাগুলোতে যেটা দেখেছি, হয়তো একটা জায়গাতে আমরা এরকম চিন্তা করি যে গার্মেন্টসটা যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে যুক্ত, সেখানেই যদি আমি বিচার না পাই, বাকি জায়গাগুলোতে আপনাকে চিন্তা করে দেখবেন আকাশ পাতাল একটা অবস্থা। আমরা যদি তাজরিনের কথা বলি, তাজরিনের যে ভবন, সেই ভবনটি সামনে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে সেই ভবনটা হওয়ার যোগ্য না, কিন্তু দেখেন মালিককে সেখানে একটা ফ্যাক্টরি চালাইতে সুযোগ দিয়েছে। এরপরে যে ঘটনা ঘটলো, সেই ঘটনায় আপনার পত্রিকা, টেলিভিশন থেকে শুরু করে সকল জায়গায় এভিডেন্স আছে কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে, তার অপরাধ কি ছিল এবং কিভাবে এই ঘটনাগুলো ঘটলো। তারপরেও দেখেন আজকে 12 বছর আমরা পার করে ফেললাম, প্রায় 13 বছরের মতো তাজরিনের ঘটনা, আমরা কিন্তু কোনো বিচারই পাইনি। উল্লেখযোগ্য যদি আমি বলি, আমি তাজরিন ফ্যাশনের 43 জন শ্রমিকের পক্ষে, আহত শ্রমিকদের পক্ষে লেবার কোর্টে মামলা করেছিলাম। আপনি শ্রমিকদের পক্ষে বিচারের বিষয়, হ্যাঁ, যে যেহেতু মালিক অবহেলা করেছে, দেশের প্রচলিত আইন মানেনি, তাহলে এই আহত শ্রমিকদের চিকিৎসা, ক্ষতিপূরণ এবং পুনর্বাসন, এটি তো দায়িত্ব মালিকের। এইটার বিষয়ে যখন আমরা মামলা করলাম, সেই মামলায় 5-7 বছর পরে আপনার এরকমও হয়েছে, অনেক অসুস্থ শরীর নিয়ে রংপুর থেকে একজন শ্রমিককে ঢাকার লেবার কোর্টে এনে তাকে কোর্টে দাঁড় করিয়ে তার কথা বলার জায়গাটা তৈরি করা খুব কষ্টকর ছিল। আমরা কিন্তু সেগুলো করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের মালিক যারা, তাদের পলিটিক্যাল এবং অর্থনৈতিক শক্তির কারণে আমরা সেখানে ন্যায় বিচার পাই না। এবং দেখেন সবচেয়ে মজার ব্যাপার হলো, সেই সময়ের একটা ব্র্যান্ড সিএনএ, তারা 1 লক্ষ টাকা করে এই শ্রমিকদের জন্য দিয়েছিল, এটা অনুদান। সেই চেকগুলোকে বিজিএমইর মাধ্যমে দেওয়া হয়েছিল।
আমার 43টা মামলায় সেই শ্রমিকদের যখন নিয়ে আমরা কাজ করলাম, বিজিএমই সেই চেকগুলো কোর্টে দাখিল করলেন এবং আমাদের মামলাগুলো খারিজ করে দিলেন কোর্ট। তার মানিটা বোঝা যায় কি, যে রাষ্ট্রের কাছে যখন আমরা কোনো বিচারে যাই, রাষ্ট্রের শক্তির চেয়ে মালিকের শক্তি বেশি। এবার যদি আমরা একটু রানা প্লাজার দিকে আসি, দেখেন রানা প্লাজাতে কিন্তু একটা ব্যাংকও ছিল। সেই ব্যাংক কি করেছে, তার শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু আমার শ্রমিককে জোর করে সেই কারখানায় কাজ করতে বাধ্য করেছে এবং একই সাথে সেই সময়ের ওই ভবনের যে মালিক সেও চাপ প্রয়োগ করেছে। এবং সেই সময়ে টেলিভিশন, 21 টেলিভিশন একটা নিউজ যখন করে, তাকেও কিন্তু এই ব্যাপারে নির্যাতনের শিকার হতে হয়েছে। এখন যদি আসি যে আজকে 12 বছর পরে রানা প্লাজার 5টি মামলা, 400-র উপরে সাক্ষী, এত সাক্ষীর কি প্রয়োজন আছে? যেই পরিমাণ পত্রিকার লেখা আছে, ফুটেজ আছে, ঘটনা আছে, রানা প্লাজা লিখে সার্চ দিলে আমার মনে হয় যে অনেক তথ্য পাওয়া যাবে। তারপরেও দেখেন গতকালকে এই মামলার ডেট ছিল, লেবার কোডের যে মামলাটা ছিল, এই মামলাতে তো গতকালকে যখন মামলাটা উঠল, সবচেয়ে কষ্টের বিষয় কি দেখেন, কোর্টের এই মামলা ফাইলিং থেকে শুরু করে যত কাগজপত্র দেওয়া হয়েছে, জজ সাহেব যখন এই কাগজপত্র কোর্টের যারা আছে দায়িত্বশীল তাদের কাছে চাইলো, বলে যে এইখানে স্যার ফাইলে এখনো অরিজিনাল সকল কাগজপত্র আমাদের কাছে নাই। ফলে আবার ডেট নিশ্চয়ই একটা ডেট দিয়েছে এই মাসের 29 তারিখে। এভাবেই তো এইভাবেই 12টি বছর গেল। সবচেয়ে কষ্টের একটা জায়গার কথা বলি, একজন শ্রমিকের, গত রানা প্লাজার 24 তারিখের ঘটনা। ওখানে একজনের তার সন্তান মারা গিয়েছে, ছেলে, সে আজও তাকে খুঁজছে, সে নিখোঁজ। এখন এই যে নিখোঁজ হলো, এই নিখোঁজদের কোনো দায় দায়িত্ব কিন্তু রাষ্ট্র এখনো নেয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে একটু কথা বলেছেন যে আপনার শ্রমিকদের অবস্থা আগের মতো থেকে গেলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে না। শ্রম কমিশনের সুপারিশগুলো শ্রমিকদের জন্য যেটা করা হয়েছে সেগুলো এই সরকার অক্ষরে অক্ষরে পালন করবে। আপনি যে কথাটা বললেন এটা তো অত্যন্ত আশাবাদী কথা এবং অনেক বেশি খুশি হবার মতো কথা। কিন্তু আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার ক্ষেত্রে ওনার খুশি হবার কথা কেন, আপনি খুশি হচ্ছেন কি? আমি ওনার এই বক্তব্য সঠিক মনে করি, কিন্তু প্রশ্নটা থেকে যায়। প্রশ্নটা হচ্ছে উনি যে কথাটা বললেন সেই কথাটা আসলে বাস্তবায়িত হবে কি না। কারণ আমরা এই ইতিমধ্যে 8 মাস পার হয়ে 9 মাসের মধ্যে পড়েছে, আমরা দেখেছি বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে উনি কতগুলি কথা বলেছেন যেগুলো আসলে আশার উদ্রেক হয় মানুষের মধ্যে, কিন্তু সেটা কিন্তু আসলে বাস্তবায়িত হয় না। তাইলে আজকে উনি যে বললেন যে শ্রম সংস্থার কমিশন যে কথাগুলি বলেছে সেটা যদি বাস্তবায়িত না হয় তাহলে তো হচ্ছে কি, তাহলে আর শ্রমিকদের নতুন বাংলাদেশের আশা স্বপ্ন পূরণ হবে না। তাহলে এটা তো নতুন বাংলাদেশের স্বপ্ন তো এটাই ছিল, বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী আজকে বাংলাদেশে আমাদের যত বৈষম্য আছে তার মধ্যে শ্রেণী বৈষম্যটা হচ্ছে প্রধান, যে কারণ আজকে ভাই ভাই হতে পারছেন না। এটাই কিন্তু আজকে শ্রেণী বৈষম্যের কারণে আপনার কার কাছে পুঁজি আছে কার কাছে পুঁজি নেই এটা দিয়ে নির্ধারিত হচ্ছে কিন্তু এই বৈষম্যটা। তো যার জন্য আজকে প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন আমি তাকে অভিনন্দন জানিয়ে বলবো, আপনি যে কথাটা বলেছেন আপনি সরকার প্রধান হিসেবে এই জিনিসটা অবিলম্বে বাস্তবায়ন করুন। সেই জিনিসটা আমরা শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং সেই জিনিসটা আপনার প্রতি অনুরোধও জানাচ্ছি। একটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে এই যে শ্রম কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, শ্রমিকদের ন্যায্যতা, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের মজুরি, ট্রেড ইউনিয়ন করার যে অধিকার, সব মোটামুটি সব বিষয়গুলো এসেছে, তাদের নিরাপত্তা, বাসস্থান, থাকার জায়গা, সব বিষয় এসেছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে এইগুলো বাস্তবায়নের জন্য তো ওই মিটিংয়ে আপনাদের শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন, মালিক পক্ষ ছিলেন এবং এই সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ তারাও ছিলেন, সবাই একমত হয়েই কিন্তু এই প্রস্তাবনাগুলো এসেছে। তাহলে এটা নিয়ে তো আর দ্বিমত হওয়ার সুযোগ নেই। এখন দ্রুত ঐক্যমত আবার আসবে, আবার বসবে, আবার সেটা বাস্তবায়ন হবে, সেই দিকে কেন আমরা যাচ্ছি? সব মিলেই হলো, ওখানে তো সব প্রতিপক্ষই আপনি ঠিকই বলেছেন। একটা হচ্ছে যে লেন্দি প্রসেসে চলে যাচ্ছে, সবকিছুই দেখা যাচ্ছে অনেক লম্বা একটা প্রক্রিয়া, কিছু আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আটকে যাচ্ছে, এরকম আমাদের কাছে মনে হচ্ছে। আমি মনে করি যে তারপরেও আপনি শ্রম প্রতিনিধি থাকার পরেও কিংবা মালিকের প্রতিনিধি থাকার পরেও
কিছু মত পার্থক্য কিন্তু থাকতে পারে। একটা অর্গানাইজেশন বা দুইটা অর্গানাইজেশনের শ্রম প্রতিনিধি আছেন, তাদের সাথে আমাদের কিছু মত পার্থক্য থাকতে পারে। সেটা নিয়ে আপনি একদিন আলোচনা করতে পারেন বা দুদিন আলোচনা করতে পারেন। এইটা দুদিন আলোচনা করে আপনি মীমাংসা করে আপনি সেটা প্রয়োগে চলে যান, এই জিনিসটা আমরা দেখতে চাই। আপনি একের পর এক আমরা মিটিং করতে থাকবো এবং সেই মিটিংয়ে চর্বিত চর্বণ হতে থাকবে, এইটা আমরা কোনোভাবে আমি মনে করি যে আমাদের ঠিক হবে না। এবং আমরা যেন অন্তত শ্রম সংস্থার কমিশনের সুপারিশের ক্ষেত্রে এই জিনিসটা যেন না হয়, সেটা আমরা আসলে দেখতে চাই। আসবো আপনার কাছে সাদিকুর রহমান শামীম, আপনি একটু বলবেন যে লাখো শ্রমিকের যে শ্রম, সেই শ্রমের বিনিময়ে বিশ্বে বাংলাদেশের যে পণ্যের একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে, আপনাদের শ্রমে আমাদের শ্রমে সেটা হয়েছে, কিন্তু কপাল থেকে শ্রমিকের যে মুছে যায়নি, শ্রমিকের যে দাম মূল্য, সেই জায়গাটা, সেই ভাগ্যটা খোলেনি আর কি। কপালে ওই জুটেছে সেই কম শ্রমিকের যে মজুরি, সেই জায়গাটাতে বাংলাদেশের শ্রম খাতে এই মজুরি কম কেন, মানে সস্তা শ্রম কেন? আমি প্রথম আলোচনায় আমি বলেছিলাম যে ব্যবস্থাটাই এরকম। আচ্ছা, যে আপনার করোনার সময় আপনার দেখছেন সমস্ত জায়গায় আপনার ছুটি দিয়ে দিছে, দেশ বাঁচানোর জন্য গার্মেন্টস শ্রমিকদের ডেকে আনছে। কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মচারীর বেতন কাটা হয় নাই, অনুদানও দেওয়া হয়েছে, কিন্তু গার্মেন্টস শ্রমিকদের বেতন কাটা হয়েছে। আচ্ছা, মালিকরা কিন্তু সেই বেতন পে করে নাই, পে করছে কিন্তু সরকারের উদ্যোগে লোন নিয়ে। আপনার 50 বছরের একটা শিল্পে মালিকরা 3 মাস তার শিল্পের ব্যাকআপ দিতে পারে না, আর সেইটা সরকার মাইনে নিতে হয়। আমার কথাটা আবার বলি, একটা 50 বছরের একটা শিল্প এই চলতেছে, 3 লাইন থেকে গ্রুপ ফ্যাক্টরি হয়েছে, কিন্তু একটা ক্রাইসিস সময় 3 মাস সে বেতন দিতে পারে না। সেইটার দায়িত্ব সরকারকে নিতে হয়। সরকার টাকাটা কার? আপনার আমার ট্যাক্সের টাকাই তো সরকারের এনে জমা। আচ্ছা, সেইখান থেকে তাকে এটা দিতে হয়, আর সেইটা সরকার মেনে নিতে হয়, সরকারকে মেনে নিতে হয়, কারণ এই সরকারটাই এই মালিকদের। যার কারণে এই ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমিকদের মজুরি কম। দেখেন কেন বলে, আমার দেশের গার্মেন্টস মালিক যে জর্ডানে গার্মেন্টস করছে পার্টনারে, আমার দেশ থেকে আমার নারী শ্রমিকরা নিয়ে ওইখানে সে হইলেও 25,000 টাকা বেতন দিতে পারে একজন অপারেটরের, যেটা আমার এনে দেওয়া হইলো 12,000, ডাবল, প্রায় ডাবল। তার সাথে হইলো তার থাকা, 3 বেলা খাওয়ার নিশ্চয়তা। আচ্ছা, 8 ঘন্টার পরে ওভারটাইম। একই মালিক বাংলাদেশে ব্যবসা করলে একই বায়ারের কাজ করে সে এইখানে 13,000 টাকা দিতে পারে না, সেই মালিক জর্ডানে মরিশাসে দিতে পারে হইলো 25,000 টাকা, তারপরে থাকা, বাসস্থান এবং হলো খাদ্যের টাকা দিতে পারে। শ্রমিকের সহজলভ্যতা এই কারণে কি এরকম করছে আমাদের দেশে? আমাদের দেশের ব্যবস্থাটাই এরকম। দেখেন আমাদের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গার্মেন্টস সেক্টরের শ্রমিক কিন্তু কমছে। আগে যে পরিমাণ শ্রমিক ছিল এখন কিন্তু সেই পরিমাণ শ্রমিক নাই, কিন্তু রপ্তানি কিন্তু আগের চেয়ে অনেক বাড়ছে। অর্থাৎ আমি আপনার যে 60টা গাই দিয়ে রাখছেন, আমি আরো 10 বছর আগে এইটা জয়েন করতাম ধরেন 80 পিস 70 পিস এই কলারটার। আচ্ছা, আমার একটা প্রসেস। এখন এইটা কত করি আমি? আধুনিক মেশিন, এবং আমাকে আধুনিক মেশিনের লগে দৌড়াইতে গিয়ে এটা এখন আমি 150-200 করি। উৎপাদন এত বাড়ছে, সেই বেড়েছে, মজুরি তো সেই হিসাবে কমছে। মজুরি তো বাড়ার কথা ছিল। না, মজুরি কমছে। প্রত্যেক মজুরি আন্দোলনে আমরা অনেক ধরনের গ্রেপ্তার হই, মাইর খাই, চিল্লাপাল্লা করি, অনেক কিছু করি, কিন্তু মজুরি যেই হাতে পাই সেই মজুরি নিয়ে আমি বাসায় গেলে দেখি আগের মজুরি আমার কাছে বেটার ছিল। কারণ মজুরি বাসায় যাইতে যাইতে বাসা ভাড়া এবং দ্রব্যমূল্য হিসাব করে দেখবো আগের যে টাকায় আমি চলতে পারতাম এখন এই বাড়তি হওয়ার পরেও আমি চলতে পারি না, তাহলে প্রকৃত মজুরি আমার কমে গেল না। সেই জন্য আমি শ্রমিক হিসাবে মাঝে মাঝে বলি যে মজুরি বৃদ্ধির আন্দোলন না, এটা মজুরি সমন্বয়ের আন্দোলন। ঘাটতি হইলে যেমন আপনারা একটা হিসাব করেন না যে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, ওই হিসাব তো আমরা গার্মেন্টস শ্রমিকরা কম বুঝি। আমি বুঝি যে আমি আগে যে টাকায় বাসা ভাড়া থাকতাম, বাজার করতে পারি না, সেইটা থাকতে পারি না, তাইলে আমার মজুরি আসলে কমে। সেই জন্য হইলো যে বাংলাদেশের আসলে ব্যবস্থাপনাটা এমনভাবে তৈরি করছে গার্মেন্টস মালিকরা, তাদের প্রভাব রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে সমস্ত প্রভাবটা যেহেতু গার্মেন্টস মালিকদের হাতে এখন দেশ চলছে করছে। আপনি দেখেন এই গণ অভ্যুত্থানের পরে যারা বিগত সরকারের সাথে ছিল
তারা অনেকভাবে পালাইছে, তাদের দেখা যায় না, কিন্তু আপনি দেখেন গার্মেন্টস মালিকরা বহাল তবিয়তে আছে এবং সব জায়গায় তারা ডমিনেট করতেছে। কারণটা কি? ম্যানেজ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কোনো পরিবর্তন তো হয় নাই। মজুরি তো এই কারণেই কম, আপনি বলবেন একটা, করবেন আর একটা। এই পর্যন্ত গার্মেন্টস শ্রমিকদের, আমি একটু একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে এই পর্যন্ত গার্মেন্টস শ্রমিকদের যত ধরনের আন্দোলন হয়েছে, কয়েকটা কারখানার কথা আপনারা বললেন, আপনারা শান নিটিংয়ের কথা বলে গেছেন, আপনারা পাকচিন বাংলাদেশের কথা বলে গেছেন। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলো দুর্ঘটনা না, এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি এই কারখানায়, আপনি এই প্রতিষ্ঠানে কাজ করতেছেন, এই কারখানায় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনার গেট যদি আপনি তালা মাইরে রাখেন, তাহলে এটাতে দুর্ঘটনা বলবো না, এটা আপনাকে হত্যা বলবো। আমি সেই জায়গা থেকে, সেই বিচার যখন হয় নাই, এখনের এই বিচারও সম্পূর্ণ হবে না। কারণ একবার একটা অপরাধ করে যদি আপনি ছাড় পান, তাইলে আপনি আরো 10টা অপরাধ। মালিক শ্রমিকের অনেক সময় দ্বন্দ্বের কথা আমরা শুনি, যে দ্বন্দ্ব হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, সেখানে অনেক সময় তৃতীয় পক্ষ ঢুকে যায়। তৃতীয় পক্ষটা আসলে কারা থাকে? এটা একটা জুজুর বয়। আর মালিক শ্রমিকের কোনো দ্বন্দ্ব হয় না। আচ্ছা, দ্বন্দ্ব হয় না, আমি এই অর্থে বলতেছি, দ্বন্দ্ব থাকে যখন আপনার সাথে আমার লেনা পাওনা নিয়ে কথা বলতে পারি, যে আমার এটা চলে না, আরেকটু বাড়ায় দেন। আমি তো ভাই হইলো যে কাম করছি, এটা বকেয়া মজুরি চাইতে গেলে হইলো দ্বন্দ্ব বলেন আপনি। এনে তৃতীয় পক্ষ দেখেন। আমি তো এই পর্যন্ত বাংলাদেশে মজুরি বৃদ্ধির আন্দোলন কয়টা হয়েছে? আমার তো হইলো পাওনা বেতনের আন্দোলন আমাকে করতে হয়। আচ্ছা, দুর্ভাগ্য এই দেশে হইলো যে দেখেন আপনি এই উদ্বোধনের পরে এত স্বপ্ন দেখতেছেন, আপনি প্রধান উপদেষ্টার রেফারেন্সও বললেন। এই দেশে প্রথম এই সরকারের আমলে আইসা প্রথম হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়? গার্মেন্টস সেক্টরে, এবং যৌথ বাহিনীর গুলি বলেন আর পুলিশের গুলি বলেন, জানতেই হোক, প্রথম হত্যাকাণ্ড করে গার্মেন্টস শ্রমিকদেরকে হত্যা করা হয় আশুলিয়া। আচ্ছা, এইটা আপনারা সব জায়গায় দেখছেন। তাহলে দেখেন দুর্বল জায়গায় এই সরকারেরও প্রথম দুর্বল পাইছে, এত ঘটনা বললো, স্বৈরাচারে ধরতে পারলো না, সেফলি বাইরে চলে গেল, কিন্তু গার্মেন্টস শ্রমিক হত্যা করতে কিন্তু সময় লাগলো না। কারণ আমি যে জিনিসটা বলি, মিসবাপা রাজনীতিক বেশি, আমি যে জিনিসটা বলি, এই সরকার এবং অতীতের সরকারের অর্থনীতি এবং রাজনীতির দৃষ্টিভঙ্গি হইল মালিক তোষণের দৃষ্টিভঙ্গি। সুতরাং যতদিন পর্যন্ত গভর্নমেন্ট মালিক তোষণের দৃষ্টিভঙ্গি পোষণ করবে, ততদিন পর্যন্ত মজুরি কমই থাকবে। আসবো আপনার কাছে নাহিদুল ইসলাম রহমান, আপনি একটু বললাম, আমি তৃতীয় পক্ষের কথা বললাম, যদি আপনি এই বিষয়ে বলতে চান, যে আমরা অনেক সময় দেখি যে ধরেন কোনো দ্বন্দ্ব নিরসনে সরকার, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, প্রত্যেকের মধ্যে একটা প্রতিপক্ষ সুলভ আচরণ থাকে তিন পক্ষের মধ্যে। ঠিক ওই সময় তৃতীয় পক্ষ গরম তাওয়ায় রুটি ভেজে খাওয়ার একটা সুযোগ নেয়। মানে সেই জায়গাটায় আপনারা কাজ করেন কিনা, যেহেতু আপনারা শ্রমিক নেতারা আছেন, ওই তৃতীয় পক্ষকে যাতে গরম তাওয়া রুটি ভেজে খেতে না পারে, সেইখানে তো আপনাদের জোরালো ভূমিকা থাকা দরকার। মানে তৃতীয় পক্ষ বলে আসলে কিছু আছে কিনা, যেটা এখানে বড় যে জায়গাটা, আমি যদি ওই প্রথম দিকে যেটা শামীম ভাই বলেছিল, যে মালিক শ্রমিক সম্পর্ক হবে, ভাই ভাই সম্পর্ক অনেকে চিন্তা করে, আসলে সম্পর্কটা হবে শিল্প সম্পর্ক, যেটা আমাদের অনুপস্থিত। আচ্ছা, এই তৃতীয় পক্ষের জায়গাটা কেন আসছে? যদি আমার শিল্প সম্পর্ক থাকে, শিল্প সম্পর্কের ব্যাখ্যাটা হলো এরকম, প্রথমে কথা বলবে মালিক আর শ্রমিক, ব্যর্থ হলে তারা হেল্প নিবে হচ্ছে সরকারের। জি, তো মালিক শ্রমিক সম্পর্ক কি দিয়ে হয়? ট্রেড ইউনিয়ন দিয়ে হয়। তাহলে আমাদের দেশে যে ইউনিয়ন আছে, বা যখন আমরা ইউনিয়ন করতে যাই, ইউনিয়নের জন্য যে পরিমাণ বাধা আছে, তাতে তো আমি ইউনিয়ন করতে পারি না। প্রথম ব্যাপারটা গেল। দ্বিতীয় ব্যাপার হলো, যে ইউনিয়নগুলো আছে সেখানে বেশিরভাগই হচ্ছে মালিকরা ইউনিয়ন করে তাদের পকেটে রেখে দিয়েছে। যখন এটাকে রাখা হলো, সেখানে কারা হেল্প করেছে? সেখানে সবচেয়ে বেশি আমরা যে জায়গাগুলো দেখলাম, সরকারের দপ্তরে যারা বসে তারা হচ্ছে মালিকদেরকে হেল্প করে। বিজিএমইর যারা আছে, বিজিএমইর দপ্তরে বসে, তারাও চেষ্টা করে সরকারের জায়গা থেকে এগুলোকে নিয়ে ইউনিয়নটা, হ্যাঁ, মানে শ্রমিকদের পক্ষে আর কেউ নেই না। এখন আমরা যদি দেখি যে কয়টা ইউনিয়ন শ্রমিকদের পক্ষে আছে, সেখানে সবচেয়ে বড় গ্যাপ হলো কালেকটিভ বার্গেনিং এগ্রিমেন্ট আমাদের কিন্তু খুব একটা নাই। অর্থাৎ যৌথ দর কষাকষির যে সুযোগ কথা বলার, আমি যদি টেবিলে কথা বলতে পারি, তাহলে তো আমার সমস্যা ওখানেই মিট হয়ে যাবে। যৌথ দর কষাকষির সময় কি চাকরিচ্যুতির ঘটনা ঘটে? অনেক ইউনিয়ন জমা দেওয়ার, মানে সংগঠিতকরণ থেকে ঘটে, ইউনিয়নের রেজিস্ট্রেশনের পরে ঘটে, দাবিনামা জমা দেওয়ার পরে ঘটে, দাবিনামা সাইন করার পরে ঘটে, এবং চলমান এগ্রিমেন্ট আছে সেই সময়েও যদি দেখা যায় যে কোনো ইউনিয়নের প্রেসিডেন্ট, সেক্রেটারিকে ওই মালিক রাখবেন না, সে যে কোনো উপায়ে, সেটা মস্তান দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, মিথ্যা মামলা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, জোর করে হোক, তারা চেষ্টা করে তাকে ওইখান থেকে কিভাবে সরানো যায়। তার মানিটা কি? যখন আমার শিল্প সম্পর্ক হলো না,
তখনই তো আরেকজন চান্স পায়। আচ্ছা, আরেকজনের কথা যেটা বলে, এটা আমিও দীর্ঘদিন ধরে শুনছি। আমরা তো সরকারকে বলছি তৃতীয় পক্ষ যারা, তাদেরকে খুঁজে আপনারা বিচারের আওতায় নেন। আপনারা কি এখন পর্যন্ত কোনো বিচার দেখেছেন? ওনারা খালি বলছে। তাহলে ওনার এসবি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, এবং আমাদের ট্যাক্সের টাকায় আমাদেরকে পিটানোর জন্য শিল্প পুলিশ তৈরি করছে। তাহলে এত কিছু তৈরি করার পরও তৃতীয় পক্ষ ওনারা খুঁজে পান না কেন? এটি হচ্ছে একটি কথা দিয়ে সরকার বাঁচতে চায়, আর একটা হলো মালিকরা বাঁচতে চায়। তারা এইটাকে বলে কি করে, আমাদের যে আন্দোলন, যে অধিকারের যে জায়গাটা, সেটাকে দুর্বল করে। দুর্বল করার জন্য কি করে আপনি একটু দেখেন, যে আমরা যদি দেখি যে 5ই আগস্টের আগে যত মামলা ছিল, সমস্ত মামলাগুলো চুরি, ডাকাতি, ছিনতাই, মার্ডার, রাজনৈতিক বিভিন্ন মামলা, দেখেন সব লোকের খালাস হয়ে গেছে অনেক বড় বড় মামলার। কিন্তু আমার গার্মেন্টস শ্রমিকের নামে 2010 সালের পরে যতগুলো মামলা হয়েছে, সেই মামলাগুলো সরকার এখনো শেষ করে নাই। আমাদের শ্রমিকদের নেতাদের নামে যে মামলা আছে, সেই মামলাগুলো শেষ করে নাই। আমরা এই গত 8 মাসে অনেক বলেছি, শ্রম সংস্কার কমিশনে আমরা লিখিত দিয়েছি, কথা বলেছি, পত্রিকায় কথা বলেছি, কই আমাদের সেই মামলাগুলো তো যায় নাই। তাহলে তৃতীয় পক্ষটা আসলে কোত্থেকে? এটি একটা তাদের মন গড়া কথা। এই কথা দিয়ে বেসিক্যালি আমাদের যে ভয়েস রেস করার জায়গাটা, সেটা শেষ করে। তো এই কারণে আমরা যেটা মনে করি যে সবচেয়ে বড় যে জায়গাটা, ইউনিয়নের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে সহজ করতে হবে। ইউনিয়ন যেখানে আছে, সেখানে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন করার জন্য সেই ইউনিয়নটাকে কার্যকর করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। এবং মালিক যারা আছে, তাদেরকে মালিক হইতে হবে। তারা কিন্তু ব্যবসায়ী চরিত্রে নাই, তারা চিন্তা করে প্রফিট প্রফিট প্রফিট। এই জায়গাটা মনোভাবকে আসলে মালিকের মনোভাবটাই বড় এখানে, আইন দিয়ে তাকে বাধা। তৃতীয় পক্ষের বিষয়ে আমি 2টা পয়েন্ট একটু খালি আচ্ছা, নয়নের সাথে যুক্ত করতে চাই। 1 নম্বর পয়েন্ট হলো তৃতীয় পক্ষ কখন বলা হয়, যে আন্দোলনটা শুরু হইলে বলে যে এটা বিদেশি, ওই সময়টা আমরা শুনি। হ্যাঁ, বিদেশি শক্তি। বিদেশি শক্তি কারা? যে বিদেশি এনজিও গুলা। তাহলে এইগুলোর লগে তো আপনাদের অনেক ধরনের কমিটি আছে, আপনারা জানেন এরা কারা। তারপরে বলে যে এনে জুট ব্যবসায়ী ঢুকে গেছে। জুট ব্যবসা তারা করতে পারে যারা প্রেজেন্ট পার্টির প্রভাবশালী লোক, তারা জুট ব্যবসা করে। তাহলে প্রেজেন্ট পার্টি কার পক্ষে? মালিকের পক্ষে। বিদেশি সংস্থাগুলো যাদের দিয়ে কাজ করা, এনজিও বলেন আর বলেন, তাদের সাথে আপনাদের ত্রিপাক্ষিক মিটিং হচ্ছে, তারাও এক পক্ষ। এইখানে কাজ করে হইলো কলকারখানা অধিদপ্তর, তারা কার পক্ষে কাজ করে? মালিকের পক্ষে। এই জন্যই আমি বলি তৃতীয় পক্ষ বলতে কোনো পক্ষ নাই। আচ্ছা, এটা হলো মালিক এবং শ্রমিকের। আমি তো আসলে অন্য জিনিস চাচ্ছি না। আমার বকেয়া মজুরিটার যখন কথা বলতেছি, বা আমার যে সমস্যা, এই কথাটা যখন বলতে যাইতেছি, তখন আপনি তৃতীয় পক্ষ দেখতেছেন, বিদেশি ষড়যন্ত্র দেখতেছেন, লোকাল গুন্ডা পান্ডারিয়া দেখতেছেন। এই সমস্ত কিছু আপনার পক্ষের লোক। মালিক সরকারের লোক, সরকারের লোক হলো কলকারখানা অধিদপ্তর, জুট ব্যবসায়ী হলো সরকার দলের প্রভাবশালী লোক, এবং বিদেশি এনজিও যারা এই গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করে বিদেশে নিয়ে যাইতে চায়, তাদের সাথে আপনাদের, তারা তো আনরেজিস্টার্ড না, তারা তো আপনাদের রেজিস্টার্ড সংগঠন, তাদের সাথে আপনারা প্রতি মুহূর্তেই বিভিন্ন হোটেলে আমরা ছবি দেখি, আপনারা কথাবার্তা বলেন। তাইলে তৃতীয় পক্ষ আপনি কোথা পাইলেন? তৃতীয় পক্ষ হইল আমাকে দমন করার জন্য তৃতীয় পক্ষের কথা বলা হয়। আমার ডাইরেক্ট বলতে পারে না যে আমি এইটা করতেছি, কারণ আমি তো করতেছি না। ও ভালো করে জানে যে আমার পক্ষে এটা করা সম্ভব না। সে যে বেড়াজালের মধ্যে আমারে রাখছে, আমার পক্ষে কিছু করা সম্ভব না, এই জন্য তৃতীয় পক্ষের কথা বলতেছে। এইটাই হইল মূল বিষয় আর কি। শারমিনের বক্তব্যের সাথে আমি একটুখানি যুক্ত করে বলি, সেটা হলো যে তৃতীয় পক্ষ যে বলা হয়, এটা আসলে তাদের নিজস্ব সৃষ্টি। আমরা দেখেছি আমাদের দীর্ঘ বছরের, আমি 95 থেকে কাজ করা শুরু করেছি শ্রমিকদের সাথে, আর এখন 2025, তার মানে আমি হিসেব করছিলাম যে কত বছর হলো, মানে 30 বছর হয়েছে। আচ্ছা, 30 বছরের অভিজ্ঞতা আমরা যেটা দেখেছি, শ্রমিকরা যখন তাদের দাবির কথা বলে, শ্রমিকরা তার মজুরি বৃদ্ধির কথা বলে, শ্রমিকরা যখন তার কারখানাগুলিতে তাদের সাথে অমানবিক আচরণ করা হয়, এগুলোই যখন বলে, অশ্লীল গালাগাল করা হয় এগুলো বলে, নারী শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করা এগুলোই যখন বলে, এই সমস্ত শ্রমিকদের সমস্যাগুলি যখন উত্থাপন করে, তখনই কিন্তু এটা চাপিয়ে দেওয়া হয়, এটা আরোপ করা হয় তার উপর, একটা ক্যারেক্টার দাঁড় করানো হয়, তৃতীয় পক্ষ নামে একটা ক্যারেক্টার দাঁড় করানো হয়, যেটা দিয়ে আসলে
ওটাকে জায়েজ করা হচ্ছে, আসলে প্রবলেমটা তাতে সলভ হচ্ছে না। কিন্তু ধন্যবাদ। নাহিদুল হাসান নয়ন, সাধারণ সম্পাদক সম্মিলিত শ্রমিক ফেডারেশন। আপনি একটু বলবেন যে আমরা তো অনেক বিষয়ে কথা বললাম, একটা বিষয় আসা দরকার, সেটা হচ্ছে যে শ্রম অধিকার যে কমিশন, সেই কমিশনে শ্রমিকদের 26 ধারা, সেই 26 ধারা নিয়ে কথা বলেছে। সেখানে শ্রমিক ফেডারেশনগুলো এই ধারা বাতিলের পক্ষে, কিন্তু শ্রম কমিশন বাতিল না করে সংশোধনের কথা বলেছে। সেখানে 26 ধারা বলতে আমরা যতটুকু বুঝি যে মানে এটা হচ্ছে মালিক পক্ষ কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাকে যখন তখন একজন শ্রমিককে চাকরি থেকে তার অবসান ঘটাতে পারে। তো এখন ধরেন যদি এই ধারাটা তুলেই দেয়, তাহলে কোনো আগ্রাসী শ্রমিক যখন অন্য কোনো আচরণ করবে, ইলিগেল কোনো আচরণ করবে, তখন তাকে চাকরিচ্যুতি কিভাবে করবে? এখানে যে ব্যাপারটা আছে যে 26 ধারাটা হচ্ছে মানে যে কোনো সময় মালিক নিতে পারে একটা ক্ষতিপূরণ দিয়ে। তাহলে দেখেন, আমরা যদি দেখি গত 30 বছরের কথাও যদি আমরা ধরি, বিশেষ করে যে শিল্প কারখানাগুলো ক্ষমতাশালী মালিকদের হাতে, যে ইন্ডাস্ট্রিগুলো, সেখানে সে কিছু টাকা দিয়ে যখন আমরা ইউনিয়ন সংগঠিতের কথা হোক, আমরা যখন দেখি কোনো অন্যায় হচ্ছে সেখানে আমরা আমাদের দাবি দাওয়া তুলতে যাই আমাদের শ্রমিকরা, বা যখন দেখা গেল সে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো, তখন মালিকরা এই 26 ধারার দোহাই দিয়ে ইভেন ইউনিয়নের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদেরকেও কিন্তু তারা কারখানা থেকে সরিয়ে দিচ্ছে, চাকরিচ্যুত করছে বা টার্মিনেশন করছে। এইটা চলে গেলে যে ক্ষতি হবে না, সেটা হলো মালিকদের কিন্তু একটা সেফ গাইডিং আছে। সেফ গাইডিংটা কি? সেটা কি? সেটা হচ্ছে 23 ধারায়, 23-এ গিয়ে যেটা আছে যে যদি কোনো শ্রমিক অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ আছে। তাহলে আপনাকে তার এটা দরকার হয় না, যেই শ্রমিক অন্যায় করবে তার সেই দোষ অনুযায়ী শাস্তি হবে। সেই শাস্তির জন্য 10টা অপরাধকে তারা চিহ্নিত করছে, সেই 10টার কোনোটার মধ্যে না কোনোটার মধ্যে আমাদের শ্রমিকদেরকে তারা ফেলতে পারে। এবং সেই 10টাও কিন্তু মালিকদের এমন একটাভাবে সাজানো যে আমার শ্রমিক যদি এদিক থেকে এদিকে তাকায় সেখানেই তাকে ওখানে ফেলতে পারে। আমরা সেইখানেও যদি দেখি যে সেই প্রক্রিয়াটা কিন্তু অনেক শক্তিশালী। সেখানে আর একটা কি কাজ করেছে দেখেন, যেটা আমাদের আগের আইনগুলোতে ছিল না। 23 ধারায় আমরা এখন বরখাস্ত হলে কোনো ক্ষতিপূরণ পাই না, কিন্তু আগে কিন্তু বরখাস্ত হলে ক্ষতিপূরণ পেতাম। আচ্ছা, দুটো শাস্তি হয়, একটা হলো আমার চাকরি চলে গেল, আর একটা হলো আমার সুবিধা থেকে বঞ্চিত করলেন। ধরেন আমি একটা কারখানায় 10 বছর কাজ করি, সে যখন 23 ধারায় আমাকে বরখাস্ত করলো, তখন আমি আর কিছুই পাবো না, পাওনা বেতন, ওভার টাইম এইটা পাবো, আনলি পাওনা থাকলে পাবো। এটা যখন 26 ধারা আপনাকে বরখাস্ত করবে তখন না 23-এ আচ্ছা। মানে মালিকরা এখানে কতটা শক্তি নিয়েছে, এই যে সংশোধন করলাম আমরা সুবিধার জন্য, মালিকরা সেখানে আমাদেরকে অসুবিধা করে দিল। আর 26-এ হলো সবসময় মালিক চেষ্টা করে কোন শ্রমিক কথা বলে, কোন শ্রমিক সংগঠনে যায়, কোন শ্রমিক দেখা যায় যে অন্যায়গুলোকে কোম্পানির নজরে এনে দেয়, তারা তাদেরকে টার্গেট করে 26-এর মধ্যে ফেলে। এই ধারাটাকে আমরা যেটা মনে করি, আমাদের যে আইএলও কনভেনশন আছে, সেই কনভেনশনের যে 87 এবং 98, অর্থাৎ আমার সংগঠিত হওয়ার অধিকার এবং আমার যৌথ দর কষাকষির অধিকার, এই জায়গাটাকে কিন্তু এটার সাথে সাংঘর্ষিক। সেই জন্য আসলে আমরা এটার বাতিলটা চেয়েছিলাম। মোশাররফা মিশু আপা, আপনি একটু বলবেন যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন কোন জায়গা থেকে শুরু করা দরকার? অনেকগুলো প্রস্তাবনা, কোন জায়গাগুলোতে শুরু হওয়া দরকার? অনেকগুলো, যেমন ধরুন যে আমি বিশেষ করে মনে করি যে ট্রেড ইউনিয়নের ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা শ্রমিকদের একটা গণতান্ত্রিক অধিকার, এবং আমরা দেখছি যে এত বছর, 40 বছরের বেশি হয়ে গেল গার্মেন্ট ইন্ডাস্ট্রির বয়স, এখনো পর্যন্ত কিন্তু শ্রমিকরা তার কারখানায় তার গণতান্ত্রিক অধিকার চর্চার কোনো সুযোগ পাচ্ছে না, কোনো অধিকার পাচ্ছে না আসলে। এবং তারা তাদের সমস্যা যে ম্যানেজমেন্টের কাছে তুলে ধরবেন সেটারও কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। তাহলে ট্রেড ইউনিয়ন যেগুলো আছে সেগুলো কি নামমাত্র ট্রেড ইউনিয়ন? একদম নামমাত্র, এবং সেগুলো অকার্যকর। এইগুলোর নাম কাগজে কতগুলো ইউনিয়ন করে দেখানো হয়েছে এবং সেগুলো অকার্যকর। কারণ হচ্ছে যে সেখানে শ্রমিকদের কোনো বিষয় নেই। এই যে নেতা যারা আছেন, ট্রেড ইউনিয়নের নেতা যারা আছেন, তারা কোনো কাজ করতে পারেন না। এবং দেখা যাচ্ছে, নয়ন সেই কথাটা বলেছে যে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকেও ছাঁটাই করে দেওয়া হচ্ছে। তাহলে এইটা কিসের ইউনিয়ন হলো? তাহলে আমরা চাই যেটা, সেটা হলো সিবিএ ইলেকশনের মধ্য দিয়ে নির্বাচিত ট্রেড ইউনিয়ন আমরা চাই। এবং সিবিএ ইলেকশনের মধ্য দিয়ে যদি নির্বাচিত নেতা যদি হয়, তাহলে ওই সিবিএ ইলেকশনের মধ্য দিয়ে সাধারণ শ্রমিকদের চিন্তা, সাধারণ শ্রমিকদের মতামতের বা পছন্দের প্রতিফলন ঘটতে পারে। এটা ছাড়া আপনি মালিক পক্ষ যদি আজকে শ্রমিক প্রতিনিধি নির্বাচন করে দেন, সেটা তো প্রকৃত অর্থে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মালিকদের প্রতিনিধি, সেটা আসলে শ্রমিকের প্রতিনিধি না। এবং কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের এখানে
ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে পার্টিসিপেটরি কমিটির কথা বলা হয়েছে। আমরা কিন্তু কোনোভাবেই মনে করি না যে পার্টিসিপেটরি কমিটি এবং পিসি কমিটি যেটাকে বলে সংক্ষেপে, আর হচ্ছে ট্রেড ইউনিয়ন রাইট, দুটো কিন্তু এক জিনিস নয়। পার্টিসিপেটরি কমিটি মালিক এবং শ্রমিক দুই পক্ষই অংশগ্রহণ করছেন, এবং মালিক যখন তখন ওই শ্রমিক প্রতিনিধিকে বরখাস্ত করার, বের করে দেওয়ার, তার সাথে খারাপ ব্যবহার করার সব ধরনের অধিকার রাখছেন। এটা কিন্তু হচ্ছে না, যার জন্য আপনি যে কথাটা, যে প্রশ্ন উত্থাপন করলেন, আমার কাছে এটা কিন্তু দীর্ঘ বছরের একটা গুরুত্বপূর্ণ দাবি বলে মনে হয়েছে। আর একটা হচ্ছে যে আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক শ্রম আইন থাকা দরকার শ্রমিকদের জন্য। যে আইনগুলো আছে সব কিছু, যে আমরা যে গণতান্ত্রিক যেগুলো নিয়ে ইতিমধ্যে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে, একটা গণতান্ত্রিক শ্রম আইন যদি না থাকে তাহলে কিন্তু হয় না। তারপরে কারখানার পরিবেশ, আমরা কারখানার ভেতরে আমরা নিরাপদ এবং স্বাস্থ্যকর একটা কর্মপরিবেশ আমরা চাই। এরকম যদি স্বাস্থ্যকর এবং নিরাপদ একটা কর্মপরিবেশ যদি গড়ে ওঠে, তাহলে আমরা মনে করি যে শ্রমিকদের ব্যাপারটা নিয়ে আমরা একটু আমি আমার সাথে একটু অ্যাড করতে চাই একটা জায়গা, যেটা হলো যে ইউনিয়নগুলো আছে, সরকারের একটা ছোট্ট উদ্যোগ নিলে, আমরা এটা শ্রম সংস্কার কমিশনে বলেছি, এখনো পুরো রিপোর্টটা আমরা পড়ে শেষ করতে পারিনি, সেটা হলো এই ইউনিয়নগুলো মালিক করুক, যে করুক, আছে তো, এই ইউনিয়নগুলো সরকারের দপ্তর নিজ দায়িত্বে ইলেকশন করে শ্রমিকদের সাথে ওপেন ব্লোডে ভোট করে এগুলোকে অ্যাক্টিভ করলেই তো ওইখানে শ্রমিকদের প্রতিনিধি দাঁড়িয়ে যায়। আচ্ছা, তাহলে তো দেখা যাবে আসলে অবস্থাটা কি। জি, আমি যেতে চাই সাদিকুর রহমান সাহেব, আপনার কাছে শেষ প্রশ্ন, ছোট করে একটু বলবেন যে বিলসের হিসেব অনুযায়ী আমরা দেখছি যে বাংলাদেশে প্রায় 7,65,00,000 শ্রমিক রয়েছে, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক। এর মধ্যে পোশাক শ্রমিকদের কথা বারবারই আসছে। পোশাক শ্রমিকদের এবার 5 আগস্টের পরে 4% সম্ভবত মজুরি বাড়ানো হয়েছে। আর যারা চামড়া শিল্পের সাথে চামড়া শ্রমিক রয়েছে তাদের বাড়ানোর কথা ছিল, কিন্তু সেটার কোনো খোঁজ নেই। অন্য শ্রমিকদের কি হয়েছে সেটাও কেউ জানে না। একদম ব্যক্তিগত একটা বিষয়, সেটি হচ্ছে যে ধরেন একজন ড্রাইভার, আমার ব্যক্তিগত ড্রাইভার 20 বছর আমার চাকরি করলো, 20 বছর পরে যে কোনো এক সময় আমি তারা বললাম যে কালকে আপনারা প্রয়োজন নাই, তাহলে ওই শ্রমিক কোথায় যাবে এখন? প্রথমত হইলো যে ছোট করে 1 মিনিট। জি, 1 মিনিটই বলবো, খালি পয়েন্টগুলো বলবো। একটা হইলো যে আমি 20 বছর চাকরি করার পরে আমার যেভাবে না করে দিয়েছে, আমাদের গার্মেন্টসের বাসায় একটা ছিল, জুতা নেওয়ার সময় দেবে না, জুতা নিয়ে বেরোনোর সময় দিবে না। এটা গার্মেন্টসের ভাষা ব্যবহার করি আমরা, মানে আমার এরকম গ্যারান্টি আর কি, যে জুতাটা নিতে দিবে এইটা সময় না, আপনাকে চলে যেতে হবে। আপনি দেখেন আমরা 23 সালে যে গার্মেন্টসে মজুরি হয়েছে, ইনক্রিমেন্টের কথা পরে বলছেন, 4% ইনক্রিমেন্ট এই সরকার করছে। 23 সালের মজুরি বাস্তবায়ন হয় নাই, এখনো বহু কারখানা আছে 23 সালের মজুরি বাস্তবায়ন হয় নাই। ইনক্রিমেন্ট তো পরের বিষয়, এটা 5%-এর লগে 4% যুক্ত করে এই সরকার দিছে, এইটা তো বাস্তবায়ন হয় না ম্যাক্সিমাম কারখানা। আপনার ট্যানারিতে মজুরি নির্ধারণ হয়েছে, মজুরি একটা মালিক এখন পর্যন্ত বাস্তবায়ন করে নাই। তাইলে এইরকম প্রতিষ্ঠিত ইউনিয়ন আছে বা প্রতিষ্ঠিত মালিক আছে, তাদের অবস্থা যদি এরকম হয়, তাহলে আমার রিক্সা শ্রমিক, আমার চাতাল শ্রমিক, আমার ইটবাটার শ্রমিক, আমার গ্রামীণ কৃষি শ্রমিক, অপ্রাতিষ্ঠানিক কাজে তাদের কোনো অস্তিত্বই নাই। দেখেন এত দুর্ভাগ্য আমাদের, এই পর্যন্ত কত বছর আগে আমাদের দেশে কোনো জাতীয় নিম্নতম মজুরি নাই। আমার গৃহকর্মীদের কি অবস্থা, তাদের কোনো শ্রমিক হিসাবে কোনো রাইট নাই। আরেকদিন আলোচনা করা যেতে পারে এইসব বিষয়। শ্রমিক হিসাবে কোনো রাইট নাই। সেই জন্য আমি জাস্ট 30 সেকেন্ডে কয়েকটা কথা বলতে চাই, 30 সেকেন্ড সময়। একটা হলো যে আমরা এই মে দিবসের আলোচনায় বলছি, এখন আমি যেহেতু গার্মেন্টসের প্রতিনিধি, গার্মেন্টস শ্রমিকদের এখন সবচাইতে জরুরি করণীয় হইল গার্মেন্টস শ্রমিকদের মজুরিটা পুনর্নির্ধারণ করা। কারখানা ভিত্তিক রেশন ব্যবস্থাটা যত দ্রুত চালু করবে তত শিল্পের জন্য ভালো হবে। এবং ওভার ট্রেড ইউনিয়ন অধিকারটা যদি না দেয়, এই 3টা বিষয় যদি এই সরকার খুব দ্রুত, আপনি বলছেন শ্রম কমিশনের রিপোর্ট, আপনি বাস্তবায়ন করতে থাকেন আস্তে আস্তে, অনেক বড় রিপোর্ট, নীতি নির্ধারণ করতে থাকেন, এই 3টা জিনিস দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করেন, নাহলে গার্মেন্টস শ্রমিকরা যে কোনো সময় আবার ফুঁসে উঠতে পারে। সাদিকুর রহমান সাহেব ধন্যবাদ, মোশরেফা মিশু এবং মোহাম্মদ নাহিদুল হাসান নয়ন, 3 জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। শুধু বলতে চাই যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রমজীবী, তাদের জীবনে স্বস্তি এনে দিতে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা জরুরি। মালিক, শ্রমিক, বিশেষজ্ঞ সহ সব পক্ষের অংশগ্রহণে সুপারিশগুলো তৈরি হয়েছে, তাই এগুলো বাস্তবায়নে নতুন করে ঐক্যমত তৈরির কিছু নেই। সরকারের উচিত হবে দ্রুত এই গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে, প্রতিপাদ্য ধারণ করে শ্রমিক শ্রেণীর উপর সব বৈষম্য দূর করে ন্যায্যতা প্রতিষ্ঠায় মালিক পক্ষের দৃষ্টিভঙ্গি বদলানোর দাবি জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ।
আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।